তুমি নিশ্চয়ই তোমার খেলনা আর পড়াশোনার জিনিসপত্র এভাবে আলাদা করে গুছিয়ে রাখো। যেমন স্ক্রিনে দেখানো বস্তুগুলো থেকে ক্রিকেট ব্যাট, হকি স্টিক ইত্যাদি খেলনা জাতীয় বস্তুগুলোকে একসাথে রাখবে। আবার পেন্সিল, রাবার, বই, খাতা ইত্যাদি পড়াশোনার বস্তুগুলোকে একসাথে রাখবে। তাহলে তুমি নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের জন্য বস্তুগুলোকে দুটি আলাদা কালেকশন করে রাখলে, আর একটা কালেকশন বোঝাতে এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলে। এভাবেই বাস্তব জগতের বস্তুর যে কোনো সুনির্ধারিত কালেকশনকে সেট বলে। আজকের পর্বে তুমি সেট, ভেনচিত্র এবং এর রিলেটেড কিছু টার্ম সম্পর্কে জানবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে দেখে আসি সার্বিক সেট ও উপসেট কি। তোমার কালেকশনে থাকা সবগুলো বস্তুকে যদি একটি নতুন সেট ইউ হিসেবে বিবেচনা করো, তাহলে ইউ কে সেট জি এবং সেট এস এর সার্বিক সেট হিসেবে বিবেচনা করা যায়, যাকে ইংরেজিতে বলা হয় ইউনিভার্সাল সেট। আবার সেট জি এবং সেট এস কে ইউ এর উপসেট বলা হয়, কেননা সেট জি ও সেট এস এর প্রত্যেক উপাদান ইউ এর উপাদান এবং একে এভাবে লিখে প্রকাশ করা হয়, যাকে পড়া হয় জি ইজ আ সাবসেট অফ ইউ এবং এস ইজ আ সাবসেট অফ ইউ। এবার জানবো সেটের উপাদান প্রকাশের নিয়ম সম্পর্কে। মনে করো এবার তোমার কাছে একটি অ্যাপল নিয়ে আসা হলো, তাহলে বলো তো সেটি সেট জি এবং সেট এস এর উপাদান হবে কিনা? অবশ্যই না, কারণ এটি খেলনা বা পড়াশোনা কোনো ক্ষেত্রেই যায় না। তাই বলা হবে অ্যাপল ডাজ নট বিলং টু জি অ্যান্ড এস, আর এটিকে এভাবে লেখা হয়। আবার ক্রিকেট ব্যাট, হকি স্টিক, বল জি সেটের উপাদান এবং বই, পেন্সিল, রাবার, খাতা এস সেটের উপাদান হওয়ায় এদেরকে এভাবে এলিমেন্টস অফ সাইন দিয়ে লেখা হবে। এবার চলো আরো কিছু প্রয়োজনীয় টার্ম সম্পর্কে জেনে আসি। মনে করো এ একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, আর বি সেটের একটি মাত্র উপাদান হলো 0 এবং এক্স সেট হলো সকল পূর্ণ সংখ্যার সেট। এখানে সেট এ এবং সেট এক্স কে প্রকাশের জন্য এদের উপাদানের বৈশিষ্ট্যগুলোকে বর্ণনা করে বলে দেয়া আছে। এটাকে সেট গঠন পদ্ধতি বলা হয়। আবার বি সেটটিতে এক্স্যাক্টলি উপাদান কত তা বলে দেয়া আছে। এটাকে তালিকা পদ্ধতি বলে। এই সেটগুলো আবার খেয়াল করো, এখানে সংখ্যা রেখার সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার সেট হলো এক্স, আর শুধুমাত্র ধনাত্মক সংখ্যাগুলোর সেট এ বলে এ ইজ আ সাবসেট অফ এক্স। একইভাবে বি ইজ আ সাবসেট অফ এক্স। কিন্তু খেয়াল করলে দেখবে এ ও বি সেটের উপাদান সংখ্যা এক্স সেটের সমান নয়, কারণ এক্স সেটে যতগুলো উপাদান রয়েছে এ ও বি সেটে তার থেকে একটি হলেও উপাদান কম আছে। এই ধরনের সেটকে বলে প্রকৃত উপসেট। যেমন এখানে বি সেটের উপাদানগুলোর মধ্যে শুধু 1, 2, 3 এ সেটের উপাদান, তাই এ বি এর প্রকৃত উপসেট। আবার যদি এরকম একটি সেট সি নেওয়া হয়, তার প্রতিটি উপাদান বি সেটের প্রতিটি উপাদানের সাথে মিলে যায়, তাহলে এক্ষেত্রে সি সেটটিকে বি সেটের অপ্রকৃত উপসেট বলে। মনে করো ডি এমন একটি সেট যার উপাদানগুলো হলো বাস্তব সংখ্যা এবং তার বর্গ 0 থেকে ছোট। কিন্তু তুমি নিশ্চয়ই জানো কোনো বাস্তব সংখ্যার বর্গ কখনো ঋণাত্মক হয় না, তাই এই সেটের কোনো উপাদান পাওয়া যাবে না। এরকম যে সেটের কোনো উপাদান পাওয়া যাবে না তাকে ফাঁকা সেট বলে। একে এই দুই উপায়ে লেখা যায়। খেয়াল করলে দেখবে এখানে এ এবং বি সেটের উপাদানগুলো সেম, তবে উপাদান সংখ্যা এক নয়। তবে বি সেটে একই উপাদান থাকার ফলে সেগুলো একবার করে ধরে এমন আরেকটি বি সেট পাওয়া যায়। এখন এই দুটি সেটই সেটের সমতা বোঝায় এবং একে এ ইকুয়ালস টু বি বলা যায়। যেহেতু এ সেটের সকল উপাদান বি সেটে অবস্থান করে, তাই এ ইজ আ সাবসেট অফ বি লেখা যায়। আবার বি সেটের সকল উপাদান এ সেটে অবস্থান করে, তাই বি ইজ আ সাবসেট অফ এ লেখা যায়। তাহলে দুইটি সেট সমান হতে হলে একটি সেটকে অপর সেটের সাবসেট বলা হয়। সেট সম্পর্কিত অনেক টার্ম সম্পর্কে তো জানলাম। এবার চলো সেটের অন্তর এবং পূরক সেট সম্পর্কে জেনে নিই। দুটি সেট এ ও বি হলে এ সেট থেকে এ ও বি সেটের কমন অংশটুকু বাদ দিলে যা থাকে তাকে এ ও বি সেটের অন্তর বা এ মাইনাস বি অথবা এ বাদ বি বলা হয়। একইভাবে বি সেট থেকে এ ও বি এর কমন উপাদান বাদ দিলে একে বি মাইনাস এ বলা হবে। তাহলে সি ও ডি দুটি সেট হলে এদের অন্তর হবে এমন।
আবার কোনো সেটকে তার সার্বিক সেট থেকে বাদ দিলে যা থাকে তাকে পূরক সেট বলে। একে এ এর উপর প্রাইম বা সি দিয়ে লেখা হয়। শক্তি সেট সম্পর্কে তুমি বিস্তারিত সাধারণ গণিতে দেখে এসেছো। মনে করিয়ে দেওয়ার জন্য বলি, কোনো সেট থেকে যতগুলো উপসেট বানানো সম্ভব সে সবগুলোর সেট হলো শক্তি সেট। আবার কোনো সেটের উপাদান সংখ্যা n হলে শক্তি সেটের উপাদান সংখ্যা হয় 2n। এখন কোনো সেট a এবং b দেয়া থাকলে তাকে এভাবে ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করা যায়, যা তুমি অলরেডি জেনে এসেছো। দুইটি সেটের উপাদানের মধ্যে কোনো মিল থাকলে তা পরস্পরকে ছেদ করবে, যাকে নিশ্ছেদ সেট বলা হয়। যেমন একটি পরীক্ষায় 18 জন বাংলায় এবং 12 জন গণিতে পাশ করেছে। দুই বিষয়েই পাশ করেছে 6 জন। তাহলে বাংলা অথবা গণিতে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা বের করতে হলে প্রথমে এই বাংলায় পাশ করা শিক্ষার্থীর সংখ্যার সাথে গণিতে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা যোগ করব। এখন এই অংশটুকু দুইবার যোগ করা হয়ে গিয়েছে, তাই একবার এই নিশ্চিত সেট বিয়োগ করে দিব। এখন তুমি মান বসালেই উত্তর পেয়ে যাবে। এভাবে দুটি সেট দেয়া থাকলে সহজেই সমাধান করা যাবে, কিন্তু তিনটি সেট থাকলে কিভাবে ম্যাথ প্রবলেম সলভ করতে হয় তা পরবর্তীতে শিখবে। আজ তাহলে এ পর্যন্তই। আজ আমরা সেট ও ভেন চিত্র সম্পর্কে ধারণা পেলাম। পরের পর্বে দেখা হবে। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি সেট এবং ভেন চিত্র সম্পর্কে একটি বেসিক ধারণা পেয়েছো। আজকের পর্বে তুমি কার্টেসীয় গুণজ, সেট এবং সেটের কিছু প্রতিজ্ঞা সম্পর্কে বিস্তারিত শিখতে পারবে। চলো প্রথমে কার্টেসীয় গুণজ সম্পর্কে জেনে নিই। দুইটি সেট এ ও বি এমন হলে এই দুইটি সেটের কার্টেসীয় গুণজ হবে এমন, অর্থাৎ এ সেটের প্রত্যেক উপাদানের সাথে বি এর প্রত্যেক উপাদানকে জোড়াই লিখতে হবে এবং দুই পাশেই সেটের সেকেন্ড ব্র্যাকেট হবে। অতএব এ এর প্রথম উপাদান 1 এর সাথে বি এর প্রত্যেক উপাদান এক এক করে লিখব এবং দ্বিতীয় উপাদান 2 এর সাথেও বি এর প্রত্যেক উপাদান এক এক করে লিখব। তাহলে প্রতি জোড়ার প্রথম উপাদানগুলোকে x ধরে লিখলে বলা যায় x belongs to a এবং দ্বিতীয় উপাদানগুলোকে y ধরে লিখলে বলা যায় y belongs to b। তাহলে কার্টেসীয় গুণজকে সেট গঠন পদ্ধতিতে এভাবে লেখা যায়, যাকে বলা হয় a ক্রস b। এবার চলো সেটের কয়েকটি প্রতিজ্ঞা প্রমাণ করা দেখে নেই। প্রথমে হচ্ছে বিনিময় বিধি। অ্যালজেব্রাতে যেমন a প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ, তেমনি ভাবে সেটের ক্ষেত্রেও a ইউনিয়ন বি ইকুয়ালস টু বি ইউনিয়ন এ এবং a ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি ইন্টারসেকশন এ লেখা যায়। যদি তুমি n অফ a ইউনিয়ন বি এর মান এবং n অফ b ইউনিয়ন a এর মান বের করো, তাহলে দেখবে দুইটি মান সমান। আবার এই ভেন চিত্রের গাঢ় অংশটুকু a ইউনিয়ন b এবং b ইউনিয়ন a দুইটি নির্দেশ করে। সুতরাং এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে a ইউনিয়ন b ইকুয়ালস টু b ইউনিয়ন a। আবার এই ভেন চিত্রের গাঢ় অংশটুকু a ইন্টারসেকশন b এবং b ইন্টারসেকশন a দুইটি নির্দেশ করে। তাহলে বলা যায় a ইন্টারসেকশন b ইকুয়ালস টু b ইন্টারসেকশন a। এরপরে চলো সংযোগ বিধি সম্পর্কে জেনে নিই। ভেন চিত্রের মাধ্যমে তুমি প্রথম সম্পর্কটি প্রমাণ করতে পারবে, অর্থাৎ লেফট সাইড ক্যালকুলেট করে যে ভ্যালু আসে রাইট সাইড ক্যালকুলেট করলেও একই ভ্যালু আসে, অর্থাৎ শর্তটি প্রমাণিত হলো। একইভাবে তুমি দ্বিতীয় শর্তটিও প্রমাণ করতে পারবে। এবার চলো বন্টন বিধি কি তা জেনে নেই। এখানে দুইটি শর্ত আছে যা প্রমাণ করতে হবে। প্রথম শর্তের লেফট সাইডে a ইউনিয়ন b ইন্টারসেকশন c দেয়া আছে। তাহলে প্রথমে b ইন্টারসেকশন c এর মান বের করে নিব এবং পরে এই মানের সাথে a এর ইউনিয়ন করে নিব। এতে করে মান আসে 2, 3, 4, 5, 6, 7 and 13। একইভাবে রাইট সাইডের মানও ভেন চিত্র অনুযায়ী সেম আসবে। একইভাবে তাহলে তুমি দ্বিতীয় শর্ত প্রমাণ করতে পারবে। তাহলে সংযোগ বিধি এবং বন্টন বিধির মধ্যে পার্থক্য হলো সংযোগ বিধিতে শুধু এক ধরনের অপারেশন হয়, যেমন এখানে প্রথম শর্তে কেবল ইউনিয়ন এবং দ্বিতীয় শর্ত ইন্টারসেকশন অপারেটর দিয়ে। তবে বন্টন বিধির ক্ষেত্রে ইউনিয়ন ও ইন্টারসেকশন দুই ধরনের অপারেটরই থাকে। চলো এবার ডি মর্গানের সূত্র সম্পর্কে জেনে নিই। এই সূত্রের নামকরণ করা হয়েছে বিজ্ঞানী অগাস্টাস ডি মর্গানের নাম থেকে। উনি বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে দুইটি সূত্র প্রকাশ করেছেন, যা আজকে আলোচনা করা হবে। মূলত কমপ্লিমেন্টারি সেট এর ধারণা এই সূত্রে ব্যবহার করা হয়।
কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি বলতে এখানে ইউনিভার্সাল সেট থেকে এ ইউনিয়ন বি এর মান বিয়োগ করা বোঝায়। তাহলে এ সেটের মান এবং বি সেটের মান যদি এমন হয়, কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি এর ভ্যালু হবে ডি। একইভাবে তুমি যদি রাইট সাইডে থাকা কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি এর মান বের করতে চাও, তাহলেও কিন্তু সেম মানই পাচ্ছ। প্রথম শর্তকে x belongs to a union b প্রাইম লেখা যায়, অর্থাৎ x এমন সেটে বিলং করে যা থেকে a ইউনিয়ন b বাদ দেওয়া হয়েছে। তাই এভাবে লেখা যায় x does not belong to a union b। তাহলে x does not belong to a এবং x does not belong to b হবে। does not belong সাইনকে কমপ্লিমেন্ট সাইন দিয়ে রিপ্লেস করতে হবে। এতে করে লেখা যায় x belong to complement of a intersection complement of b। So, complement of A union B is a subset of complement of A intersection complement of B. এভাবে তুমি complement of A intersection complement of B is a subset of complement of A union B এটি প্রমাণ করতে পারবে। যেহেতু এই দুইটি একে অপরের উপসেট, তাই এদেরকে সমান লেখা যায়। একইভাবে তুমি দ্বিতীয় শর্তকেও সমান প্রমাণ করতে পারবে। আরো কয়েকটি সূত্র দেখে নাও। আশা করি তুমি ভেন সেটের মাধ্যমে এই সকল সূত্র সহজেই প্রমাণ করতে পারবে। এবার চলো এই প্রতিজ্ঞাটি প্রমাণ করি। এখানে x a বাদ b সেটটির একটি উপাদান হলে তাহলে তাকে x belongs to a বাদ b লেখা যায়। অতএব x does not belong to b, তাই এটিকে কমপ্লিমেন্ট হিসেবে লেখা যাবে, যাকে পরে লেখা যায় x belongs to a intersection complement of b। তাই a বাদ b is a subset of a intersection complement of b। একইভাবে লেখা যায় a intersection complement of b is a subset of a বাদ b। তাই এই দুটিকেই একে অপরের সমান লেখা যাচ্ছে। আজকের পর্বে শেখা কনসেপ্টকে কাজে লাগিয়ে তুমি এই প্রতিজ্ঞাগুলো প্রমাণ করতে পারবে। আজকে তাহলে এই পর্যন্তই। এই পর্বে তুমি কার্তেশীয় গুণজ এবং সেটের বিভিন্ন প্রতিজ্ঞা প্রমাণ করা শিখলে। পরের পর্বে তুমি এক এক মিল, সমতুল সেট, শান্ত সেট, অনন্ত সেট ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ধারণা পাবে। সেই পর্যন্ত ভালো থেকো। হ্যালো স্টুডেন্টস, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি কার্টেসীয় গুণজ এবং সেটের কিছু প্রতিজ্ঞা সম্পর্কে বিস্তারিত শিখেছো। আজকের পর্বে তুমি সেটের কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য সম্পর্কে জানবে। মনে করো রিয়া, নীলা এবং চৈতিকে তিনটি ভিন্ন ভিন্ন রঙের বেলুন দেয়া হলো। রিয়া পেল লাল বেলুন, নীলা পেল নীল বেলুন এবং চৈতি পেল হলুদ বেলুন। এখন সকলের নামকে এক্স সেট এবং বেলুনের রঙকে ওয়াই সেট করে বিবেচনা করলে আমরা বলতে পারি এক্স এর প্রত্যেকটি আলাদা আলাদা উপাদানের জন্য ওয়াই এর প্রত্যেকটি আলাদা আলাদা উপাদান রয়েছে। এই সম্পর্ককে এক এক মিল বলে, যাকে ইংরেজিতে 1-1 করেসপন্ডেন্স বলা হয়। তাহলে বলা যায় এক্স সেটের সাথে ওয়াই সেটের এক এক মিল আছে। অর্থাৎ কোন সেট এ এর প্রতিটি উপাদানের সাথে বি সেটের একটি ও কেবল একটি উপাদানের মিল যদি দেখানো যায় এবং ঠিক একইভাবে বি সেটের প্রতিটি উপাদানের সাথে এ সেটের একটি ও কেবল একটি উপাদানের মিল দেখানো যায়, তবে তাকে এ ও বি এর মধ্যে এক এক মিল বলা হয় এবং এই সম্পর্ককে এভাবে লিখে প্রকাশ করা হয়। এখন তাহলে তুমি বুঝতেই পারছো যে নীলাকে যদি আরো একটি বেলুন দেয়া হতো যার রং হলুদ, তখন সম্পর্কটি এমন দেখাতো। এক্ষেত্রে এক্স সেটের একটি উপাদানের সাথে ওয়াই সেটের দুইটি উপাদানের মিল দেখানো যায়, যা এক এক মিলের শর্ত অনুযায়ী সঠিক নয়। অতএব এটি এক এক মিল নয়। মনে করো এ জুড়িতে 5টি ফল, বি জুড়িতে 3টি ফল এবং সি জুড়িতে 6টি ফল আছে। তাহলে ঝুড়িগুলোকে সেট এ এবং ফলের সংখ্যাগুলোকে সেট বি ধরলে সেট এ এবং সেট বি এই দুইটি সেটের মধ্যে এক এক মিল দেখানো যায়। এরকম দুইটি সেটের মধ্যে এক এক মিল দেখানো সম্ভব হলে তাকে সমতুল সেট বলে এবং সমতুল বোঝাতে এভাবে লেখা হয়। এখন যদি বলি এ ঝুড়িতে 5টি কলা, বি ঝুড়িতে 3টি আম এবং সি ঝুড়িতে 6টি আপেল থাকে, তাহলে এই ফলগুলোকে সি সেট ধরে বিবেচনা করলে বাকি দুইটি সেটের সাথে সি সেটের এক এক মিল দেখানো যাবে। সুতরাং এ ও সি এবং বি ও সি কেও একে অপরের সমতুল সেট বলা যাবে। তাহলে যে কোনো সেট এ, বি ও সি সমতুল সেট হলে এই সম্পর্কগুলো দেখানো যাবে। এখানে স্বাভাবিক সংখ্যার সেট এবং জোড় সংখ্যার সেট সমতুল দেখাতে বলা হয়েছে। তাহলে চিত্রের মতো করে দুইটি সেটকে পাশাপাশি এঁকে নিলে 1 এর সাথে 2,
2 এর সাথে 4, 3 এর সাথে 6, এভাবে n এর সাথে 2n এক এক মিল দেখানো যাবে। তাই এরা সমতুল সেট। তুমি আগেই বাস্তব সংখ্যা সম্পর্কে জেনে এসেছো। যদি a এবং b দুইটি বাস্তব সংখ্যা হয় এবং যদি a is less than b হয়, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে a, b লেখা থাকলে বুঝতে হবে এখানে a ও b ছাড়া এর ভিতরে সব মান নিতে হবে। একে খোলা ব্যবধি বলে এবং একে সেট গঠন পদ্ধতিতে এভাবে প্রকাশ করা হয়। এখন a এর মান -2 এবং b এর মান 3। তাহলে খোলা ব্যবধিতে এদের মান -2 থেকে বড় যে কোনো বাস্তব সংখ্যা থেকে শুরু করে 3 থেকে ছোট যে কোনো বাস্তব সংখ্যা হবে। কিন্তু এই রেঞ্জের মধ্যে -2 এবং 3 থাকবে না। তবে বদ্ধ ব্যবধিতে যদি এই দুটি সংখ্যা থাকে তাহলে -2 এবং 3 ইনক্লুডেড হবে। দেখে বুঝতেই পারছো বদ্ধ ব্যবধিতে থার্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়। এখন যদি একই সাথে ফার্স্ট ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট কোনো ব্যবধিতে থাকে তাহলে তাকে খোলা বদ্ধ ব্যবধি এবং বদ্ধ খোলা ব্যবধি বলে। যেমন এই ক্ষেত্রে -2 রেঞ্জে ইনক্লুডেড হবে না, আর এই ক্ষেত্রে 3 রেঞ্জে ইনক্লুডেড হবে না। সহজ করে বলতে গেলে যে সকল সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় তাকে শান্ত সেট বলে, এবং যে সেট শান্ত সেট নয় তাই অনন্ত সেট। যেমন যে কোনো স্বাভাবিক সংখ্যার সেটই অনন্ত সেট। কোন সেট A শান্ত সেট হলে তার উপাদান সংখ্যাকে n of a দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। এখন যদি তিনটি সেট এমন হয়ে থাকে তাহলে এদেরকে স্বাভাবিক সংখ্যা n এর শান্ত উপসেট বলা হয়ে থাকে, এবং এদের উপাদান সংখ্যা হবে 1, 2 এবং 3। তাহলে বুঝতেই পারছো যদি কোনো সেট A শান্ত সেট হয় এবং B সেট A সেটের প্রকৃত উপসেট হয়, তবে B শান্ত সেট এবং n of b এর মান n of a এর মান থেকে ছোট হবে। আজ তাহলে এ পর্যন্তই। এ পর্বে তুমি এক এক মিল, সমতুল সেট, ব্যবধি এবং শান্ত ও অনন্ত সেট সম্পর্কে শিখেছো। আগামী পর্বে তুমি বেনচিত্র রিলেটেড। গত পর্বে তুমি সেটের পরিধি সম্পর্কে বিস্তারিত জেনেছো। আজকের পর্বে তুমি শিখবে কিভাবে ভেনচিত্রের ব্যবহার করে বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করা যায়। তুমি অলরেডি জেনারেল ম্যাথে n of a ইউনিয়ন b এর সূত্রের ব্যবহার করে দুইটি সেটের জন্য গাণিতিক সমস্যার সমাধান দেখেছো। এবার তুমি তিনটি সেট ব্যবহার করে কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করবে তা শিখতে পারবে। ধরো তিনটি সেট a, b, c দেয়া আছে। যদি সকল সেট একে অপরকে ওভারল্যাপ করে তাহলে তিনটি সেটের ভেনচিত্র এরকম দেখায়। এখন a ইউনিয়ন b ইউনিয়ন c হবে এই বৃত্ত তিনটি যতটুকু জায়গা কভার করবে ততটুকু, অর্থাৎ এই কালার করা অংশটুকু। এখন কালার করা অংশটুকুকে a থেকে g পর্যন্ত বিভিন্ন বর্ণ দিয়ে চিহ্নিত করি, আর কালারের বাহিরের অংশটুকু h দিয়ে চিহ্নিত করি। তাহলে চিত্র থেকে a ইউনিয়ন b ইউনিয়ন c এর মান আসবে এরকম। এবার চলো এই মানটি বের করার জন্য একটি সূত্র বের করার চেষ্টা করি। প্রথমে a ইউনিয়ন b ইউনিয়ন c এর জন্য a, b, c সেট তিনটি নেই। সেটগুলোর উপাদান বসিয়ে ক্যালকুলেশন করলে মান আসবে এরকম। কিন্তু এখানে b, d ও f দুইবার করে এসেছে এবং c এসেছে তিনবার, অথচ সব মান একবার করে আসার কথা। খেয়াল করে দেখো এই অংশটি c, d যেটা a এবং b সেটে একবার করে আছে। তাহলে এখান থেকে a ইন্টারসেকশন b একবার বাদ দেই। একইভাবে যদি b ইন্টারসেকশন c এবং a ইন্টারসেকশন c বাদ দেই, তবে দেখা যায় c একদমই বাদ পড়ে যাচ্ছে। আবার c তিনটি সেটেরই একটি কমন উপাদান, তাহলে একে a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c এর উপাদান বলা যায়। যদি এই অংশটুকু যোগ করে দেই তাহলে a ইউনিয়ন b ইউনিয়ন c এর মান পেয়ে যাচ্ছি। অতএব উপাদান সংখ্যা নিলে ফাইনালি সূত্রটি হবে এরকম। দুটি সূত্র একসাথে খাতায় লিখে পড়বে, তাহলে সূত্র দুটি মনে রাখা খুব সহজ হবে। এই ভেনচিত্র থেকে যদি কমপ্লিমেন্ট অফ a ইউনিয়ন b ইউনিয়ন অফ c এর মান বের করতে চাও তাহলে মান আসবে h। চলো এবার এই সূত্রটি ব্যবহার করে এই গাণিতিক সমস্যার সমাধান করি। প্রশ্ন মতে একটি শ্রেণীর 100 জন ছাত্রের মধ্যে 42 জন ফুটবল, 46 জন ক্রিকেট
এবং ৩৯ জন হকি খেলে থাকে। এদের মধ্যে ১৩ জন ফুটবল ও ক্রিকেট, ১৪ জন ক্রিকেট ও হকি এবং ১২ জন ফুটবল ও হকি খেলতে পারে। এছাড়া ৭ জন কোনো খেলায় পারদর্শী নয়। প্রথমেই বের করতে হবে ৩টি খেলাতেই পারদর্শী এমন ছাত্রের সংখ্যা। তাহলে ফুটবল, ক্রিকেট এবং হকির জন্য ৩টি সেট এফ, সি এবং এইচ এর ভেন চিত্র এঁকে ফেলি। যেহেতু মোট ১০০ জন ছাত্র আছে, তাই এন অফ এস এর মান হবে ১০০। ৪২ জন ফুটবল খেলায় এন অফ এফ হবে ৪২। সিমিলারলি এন অফ সি এবং এন অফ এইচ এর মান হবে যথাক্রমে 46 ও 39। আবার ১৩ জন ফুটবল ও ক্রিকেট দুটিই খেলে, তাই এন অফ এফ ইন্টারসেকশন সি এর মান হবে 13। একইভাবে এই দুটি মানও বের করা যাবে। আবার ৭ জন কোনো খেলায় পারদর্শী নয় বলে এর মান আসবে ৭। এখন এন অফ এফ ইউনিয়ন সি ইউনিয়ন এইচ এর মান বের করার জন্য এই সূত্রের সাহায্য নেই। ক্যালকুলেশন করে মান পাই 93। এবার এন অফ এফ ইউনিয়ন সি ইউনিয়ন এইচ এর সূত্রে মানগুলো বসিয়ে এন অফ এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন এইচ এর মান পাই 5। অতএব ৩টি খেলায় পারদর্শী ছাত্রের সংখ্যা ৫ জন। এখন বের করতে হবে অন্তত ২টি খেলায় পারদর্শী ছাত্রদের সংখ্যা কত। এখানে ছাত্ররা ২টি খেলা বা তার চেয়ে বেশি খেলায় পারদর্শী হতে পারে, অর্থাৎ এই অংশটুকুর মান বের করলেই হবে। ছায়া ঘেরা অংশটুকুর মান বের করার জন্য এন অফ এফ ইন্টারসেকশন সি এর সাথে এন অফ এফ ইন্টারসেকশন এইচ যোগ করি। যেহেতু এই অংশটুকু ২বার চলে এসেছে, তাই একবার বিয়োগ করে নিব। পরে এই অংশের মান যোগ করব। এবারও মাঝের অংশ ২বার চলে আসায় একবার বিয়োগ করব। তাহলে এই ছায়া ঘেরা অংশের মান বের করার জন্য সূত্রটি পেয়ে গেলাম। এখন মান বসিয়ে ক্যালকুলেশন করলে উত্তর আসবে 29। অন্তত ২টি খেলায় পারদর্শী ছাত্রদের সংখ্যা ২৯ জন। এবার প্রশ্নে জানতে চেয়েছে কতজন ছাত্র কেবল একটি খেলায় পারদর্শী, অর্থাৎ যে সকল ছাত্র শুধুমাত্র ফুটবল খেলে, শুধুমাত্র ক্রিকেট খেলে এবং শুধুমাত্র হকি খেলে তাদের সংখ্যা বের করতে হবে। তাহলে প্রথমে এন অফ এফ ইউনিয়ন সি ইউনিয়ন এইচ এর মান থেকে যতজন ছাত্র অন্তত ২টি খেলায় পারদর্শী তাদের সংখ্যা বিয়োগ করতে হবে। অতএব 93 থেকে 29 বিয়োগ করতে হবে। এতে করে মান আসবে 64 জন, অর্থাৎ কেবল একটি খেলায় পারদর্শী এরকম ছাত্রের সংখ্যা 64 জন। আজ আমরা ৩টি সেটের জন্য ভেন চিত্র ব্যবহার করে কিভাবে প্রবলেম সলভ করা হয় তা শিখলাম। আগামী পর্বে আমরা এ সম্পর্কিত আরো কিছু গাণিতিক সমস্যার সমাধান দেখব। গত পর্বে তুমি ভেন চিত্র ব্যবহার করে বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করা শিখেছ। আজকে তুমি অন্যয় এবং ফাংশন সম্পর্কে জানতে পারবে। মনে করো তোমার পরিবারে ৩ জন সদস্য, তুমি, তোমার মা এবং বাবা। যেখানে তোমার বয়স ১৫ বছর, তোমার মায়ের বয়স ৪০ এবং বাবার বয়স ৪৫ বছর। তাহলে সবার বয়সকে তুমি এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে প্রকাশ করতে পারবে, যেটাকে বলা হবে তোমার পরিবারের সবার বয়সের সেট। এবার সেটের উপাদানগুলোকে এমনভাবে উপসেট হিসেবে সাজাতে বলা হলো যেখানে প্রথম উপাদানের মান বড় এবং দ্বিতীয় উপাদানের মান ছোট থাকবে। যেমন তোমার বয়স তোমার বাবা ও মা দুজনের থেকেই ছোট, তাই এই উপসেটটি হবে 40,15 এবং 45,15। যেহেতু তোমার মায়ের বয়স তোমার বয়স থেকে কম নয়, তাই 15,40 লেখা যাবে না। তবে যেহেতু মায়ের বয়স বাবার বয়স থেকে কম, তাই মায়ের বয়স দ্বিতীয় উপাদান হিসাবে রেখে বাবার বয়স প্রথম উপাদান হিসাবে রাখা যায়। সহজভাবে বলতে গেলে সেট এ থেকে যতগুলো উপসেট হয় ততগুলো উপসেট লিখে নিবে প্রথমে। পরে যে সকল উপসেট শর্ত মেনে চলে সেগুলো রেখে বাকিগুলো বাদ দিয়ে দিবে। এই যে এভাবে একটা নির্দিষ্ট শর্ত মেনে সেট গঠন করলে বা একটা রিলেশন দেখানো হলো, একেই অন্বয় বলে। অর্থাৎ একটি সেটের প্রত্যেক উপাদানের সাথে সম্পর্ক দেখানো হলে তাকে অন্বয় বা ইংরেজিতে রিলেশন বলে। এবার মনে করো তোমার ৫ জন বন্ধুর গণিতের মার্কসগুলো এমন। এখন এমন একটি অন্বয় বের করতে বলা হলো যেন প্রথম জনের মার্কস পরের জনের মার্কসের চেয়ে বেশি থাকে। তাহলে নিশ্চয়ই তুমি এভাবে উপসেটগুলোকে মার্কসের ভিত্তিতে সাজিয়ে নিবে।
আর তোমার এই সাজিয়ে নেয়াই হলো অন্যয়। এবার চলো একটি গাণিতিক সমস্যার সমাধান দেখে নেই। মনে করো এরকম একটি সেট দেয়া আছে। এই সেটের সাহায্যে y = x+1 সম্পর্কের জন্য একটি অন্যয় বের করতে হবে। তাহলে প্রথমে এই সেটের প্রত্যেক উপাদানকে x ধরে নিয়ে প্রত্যেক x এর জন্য y এর ভ্যালু বের করে নিব। এখন দেখো y এর কিছু মান আবার সেট q তে নেই। তাহলে 3, 4, 7, 8 ও 10, 11 এই ক্রমজোড়গুলো অন্যয় r এর উপাদান হবে না। তাহলে বাকি মানগুলো ক্রমজোড় আকারে লিখলেই আমরা অন্যয় r পেয়ে যাব। এবার চলো ফাংশন কি তা জেনে নেই। তোমার নিশ্চয়ই মনে আছে একটি বর্গের পরিধির সূত্র 4a, যেখানে a হচ্ছে সেই বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্য। এখন বর্গের পরিধিকে y = f of a হিসাবে ধরে নিলে a এর জন্য যে ভিন্ন ভিন্ন ইনপুট দিবে তার জন্য আউটপুটও ভিন্ন ভিন্ন আসবে। অর্থাৎ এখানে একটি চলক a এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর ভিন্ন মান আসে। একে ফাংশন বলা হয়। একইভাবে তুমি বৃত্তের পরিধির মান বের করার ঘটনাকেও একটি ফাংশন বলতে পারো। কিন্তু y² = x বা y = ±√x কে ফাংশন বলা যাবে না, কারণ খেয়াল করো এক্ষেত্রে x এর একটি মানের জন্য y এর দুইটি ভিন্ন মান আসে। অর্থাৎ x এর একটি মান ইনপুট দিলে আউটপুটে y এর একের বেশি মান আসছে। সুতরাং যে সকল অন্যয়ে একটি x এর মান থাকলে y এর ভিন্ন ভিন্ন মান পাওয়া যায় সে সকল অন্যয় কখনো ফাংশন হবে না। এখন অন্যয়গুলোকে ক্রমজোড় আকারে লিখলে দেখতে পারবে ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন নয়। যেমন এখানে প্রথম দুটি ক্রমজোড়ের প্রথম উপাদানই 4 এসেছে। অর্থাৎ কোনো ক্রমজোড়ের প্রথম উপাদান একই হলে সেটি ফাংশন হবে না, আর প্রথম উপাদান আলাদা হলে সেটি ফাংশন হবে। যেমন এখানে 3 ধরনের অন্যয় দেয়া আছে। তোমাকে বের করতে হবে কোনটি ফাংশন এবং কোনটি ফাংশন নয়। পজ করে একবার নিজে চেষ্টা করো। খেয়াল করো সেট এ তে প্রত্যেক প্রথম ও দ্বিতীয় উপাদানের মান ভিন্ন ভিন্ন, তাই এটি একটি ফাংশন। পরের সেট বি তে প্রথম উপাদানগুলো ভিন্ন হলেও y এর মান দুইবার একই এসেছে। এখানে কনফিউজ হওয়ার কিছুই নেই। যেহেতু y এর মান ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান, তাই এটি ভিন্ন না হলেও এই ক্রমজোড় ফাংশন হতে পারবে। কিন্তু সি এর ক্ষেত্রে দেখা যাচ্ছে y এর মান ভিন্ন ভিন্ন হলেও x এর মান একই আসছে, তাই এটি ফাংশন নয়। তাহলে তুমি বুঝতেই পারছো সকল ফাংশন অন্যয় হলেও সকল অন্যয় ফাংশন নয়। এবার চলো ডোমেইন, কোডোমেইন এবং রেঞ্জ সম্পর্কে জেনে নিই। মনে করো এটি একটি ফাংশন যেখানে x একটি ভ্যারিয়েবল। তাহলে x এর যে সকল মানকে তুমি ইনপুট হিসেবে দিতে পারো তাই হচ্ছে এই ফাংশনের ডোমেইন। এখানে যেহেতু 2x+1 রুটের মধ্যে আছে, তাই এই পুরো অংশের মান 0 এর সমান অথবা 0 থেকে বড় হবে। কারণ রুট ওভার সাইনের ভিতরে মাইনাস আসার মানে হলো অবাস্তব মান, অর্থাৎ সেক্ষেত্রে এই ফাংশনটি অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাই x এর মান -½ থেকে +∞ পর্যন্ত হলেই ফাংশনটির বাস্তব মান পাওয়া যাবে। তাহলে এটিই হলো ফাংশনটির ডোমেইন। এবার কোডোমেইন ও রেঞ্জ সম্পর্কে জেনে আসি। মনে করো তোমার ক্লাসের 3 জন শিক্ষার্থীর সাথে তাদের পাওয়া নাম্বারের সম্পর্ক দেখাতে হবে। শিক্ষার্থীদের রোল নাম্বারের সাথে যদি তাদের পাওয়া নাম্বারের সম্পর্ক দেখাতে চাই তাহলে এভাবে দেখানো যায়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে রোল নাম্বার 1 এর সাথে 60, 2 এর সাথে 50 ও 3 এর সাথে 40 সংখ্যাটি যাচ্ছে। তাহলে এই প্রতিটি উপাদান হচ্ছে এক একটি রেঞ্জ, আর সবগুলোকে একসাথে রেঞ্জ সেট বলা হবে। কিন্তু খেয়াল করলে দেখবে এখানে এখনো কিছু নাম্বার আছে যেটা কোনো পরীক্ষার্থী পায়নি, কিন্তু এটা পাওয়া সম্ভব ছিল, তাই এই উপাদানগুলো কোডোমেইন হবে। আরও একটি উদাহরণ খেয়াল করো। এখানে এ সেটটি হলো ডোমেইন সেট আর বি সেটটি হলো কোডোমেইন সেট, আর ডোমেইনের যে সকল মানের জন্য আউটপুট পাওয়া গেছে সেটা হবে রেঞ্জ সেট। তাহলে বুঝতেই পারছো রেঞ্জ সেট আর কোডোমেইন সেট সমান হতেও পারে, নাও হতে পারে। আজ তাহলে এ পর্যন্তই। এই পর্বে তুমি অন্যয়, ফাংশন, ডোমেইন, কোডোমেইন ও রেঞ্জ সম্পর্কে শিখেছো। পরের পর্বে ফাংশন নিয়ে আরো বিস্তারিত জানতে পারবে। অন্যয় এবং ফাংশন সম্পর্কে শিখেছ। আজকের পর্বে তুমি বিভিন্ন প্রকারের ফাংশন সম্পর্কে জানবে। গত পর্বে দেখানো হয়েছিল যে কোনো অন্যয়ে যদি একটি চলকের মানের জন্য অপর একটি চলকের কেবলমাত্র একটি মান পাওয়া যায় তবেই সেটাকে ফাংশন বলে। ফাংশনের অনেকগুলো ধরনের মধ্যে একটি ধরন হচ্ছে একক ফাংশন।
এক এক ফাংশনের নাম থেকেই তুমি এর সংজ্ঞা দিতে পারো। যদি কোনো ফাংশনের একটি ইনপুটের জন্য একটি আউটপুট পাওয়া যায় তবে তাই এক এক ফাংশন। ইংরেজিতে একে বলে ওয়ান ওয়ান ফাংশন। এখানে এ সেটের প্রতিটি উপাদানের জন্য বি সেটে একটি করে প্রতিবিম্ব রয়েছে, তাই এ ফাংশনটি একটি এক এক ফাংশন। কিন্তু এখানে এ সেটের দুটি উপাদান এ ও বি এর জন্য বি সেটে আউটপুট একটি। একইভাবে সি ও ডি এর জন্য আউটপুট কেবল ওয়াই, তাই এই ফাংশনটি এক এক নয়। কোন ফাংশন এক এক কিনা তা চেক করার জন্য এই শর্তটি মেনে চলে কিনা দেখলেই হবে। চলো একটি উদাহরণের সাহায্যে দেখে আসি। ধরো তোমাকে চেক করতে বলা হলো এই ফাংশনটি এক এক কিনা। এই কারণে প্রথমেই এফ অফ এক্স ফাংশনের ডোমেন থেকে x1 ও x2 দুটি মান ধরে নেই। এবার চেক করতে হবে এই সম্পর্কটি সত্যি কিনা। এজন্য এফ অফ x1 ও এফ অফ x2 এর মান বের করি এবং এক এক কিনা বের করার জন্য ফাংশন দুইটিকে সমান ধরি। এবার দুই পাশে 3 যোগ করে এরপর 2 দিয়ে ভাগ করলে x1 = x2 পেয়ে যাচ্ছি। অর্থাৎ ফাংশনটি একটি এক এক ফাংশন। আচ্ছা, এবার বলো তো একই নিয়মে এই ফাংশনটি এক এক কিনা সেটি বের করতে পারবে? আসলে এক্ষেত্রে কনসেপ্ট সেম কিন্তু প্রসেস ডিফারেন্ট। যেমন এখানে এফ অফ এক্স ফাংশনের ডোমেন থেকে x1 সমান যে কোনো একটি পজিটিভ মান ধরে x2 এর জন্য ঠিক সেটির নেগেটিভ মান ধরতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে x1 ও x2 সমান নয়। ফলে এক এক ফাংশন হতে হলে f অফ x1 এবং f অফ x2 সমান হতে পারবে না। কিন্তু এখানে ক্যালকুলেশন করলে দেখা যায় ফাংশনের মান সেম হয়ে যায়, অর্থাৎ ফাংশনটি এক এক হবে না। একইভাবে যে সকল ফাংশনের চলকের ঘাত জোড় হবে সেই ফাংশনগুলো এক এক হয় না। অন্যদিকে ফাংশনের চলকের ঘাত বিজোড় হলে সেই ফাংশনগুলো এক এক হবে। মান বসিয়ে টেস্ট করে দেখতে পারো। কিন্তু মজার ব্যাপার হলো যদি বাস্তব সংখ্যার জায়গায় স্বাভাবিক সংখ্যা দেওয়া থাকে তখন আমরা এভাবে একটি সংখ্যার প্লাস মাইনাস ধরতে পারবো না। ফলে ফাংশনটি এক এক হবে। চলো এখন সার্বিক ফাংশন সম্পর্কে শিখে আসি। একটি ফাংশনের সার্বিক ফাংশন হতে হলে ডোমেনের সবগুলো মানের জন্য কো ডোমেনে একটি করে মান থাকা লাগবে, অর্থাৎ কো ডোমেন এবং রেঞ্জ সেম হতে হবে। এখানে চিত্রের দুটি ফাংশনই সার্বিক, কিন্তু এই ফাংশনটি সার্বিক হলেও এক এক নয় এবং এই ফাংশনটি সার্বিক ও এক এক উভয়ই। এখন যদি এরকম একটি ফাংশন দেওয়া হয় তাহলে দেখেই বুঝার কথা যে এখানে কো ডোমেনের সবগুলো মান ডোমেনের সাথে সম্পৃক্ত না, অর্থাৎ কো ডোমেন এবং রেঞ্জ সেম না। ফলে ফাংশনটি সার্বিক ফাংশন না। অর্থাৎ একটি ফাংশন তখনই সার্বিক ফাংশন হবে যখন কোনো ফাংশনের কো ডোমেন এবং রেঞ্জ একই হবে। তাহলে যখন f অফ a = b হয় তখন রেঞ্জ f = b হবে। চলো এবার বিপরীত ফাংশন কি তা দেখি। বিপরীত ফাংশনকে ইংলিশে ইনভার্স ফাংশন বলা হয়। ধরো এরকম একটি ফাংশন দেওয়া আছে। এবার এই ফাংশনটিকে বিপরীত ফাংশন করলে ফাংশনটি এরকম দেখাবে। অর্থাৎ কোন ফাংশনকে বিপরীত ফাংশনে রূপান্তর করলে ফাংশনের ডোমেন হবে রেঞ্জ এবং রেঞ্জ হবে ডোমেন। বিপরীত ফাংশনের সংজ্ঞাটি দেখলে আরেকটি ব্যাপার খেয়াল করার কথা যে একটি ফাংশনকে বিপরীত ফাংশনের রূপান্তর সম্ভব যদি ফাংশনটি এক এক এবং সার্বিক হয়। চলো এর কারণটি দেখে ফেলি। মনে করি এরকম একটি ফাংশন দেওয়া আছে যেটা দেখেই বোঝা যাচ্ছে যে এটি একটি এক এক ফাংশন কিন্তু সার্বিক ফাংশন না। এখন এর বিপরীত ফাংশনটি হবে এরকম, যেটা ফাংশন হতে পারে না, কারণ ফাংশন হতে হলে ডোমেনে এরকম কোনো মান হতে পারে না যার জন্য কোনো রেঞ্জ নেই। সুতরাং এই ফাংশনটির বিপরীত ফাংশন হবে না। আচ্ছা, এবার ফাংশনটি সার্বিক কিন্তু এক এক না, তাহলে এক্ষেত্রে এর বিপরীত ফাংশনটি দেখাবে এরকম। এখন আমরা জানি কোনো ফাংশনের একটি ইনপুটের জন্য দুইটি ভিন্ন আউটপুট হতে পারে না, অর্থাৎ এই ফাংশনটিরও বিপরীত ফাংশন সম্ভব না। চলো তাহলে এক এক এবং সার্বিক কোনোটি না এমন ফাংশন নিয়েও দেখে ফেলি।
তুমি নিজে থেকে চিন্তা করে দেখো তো পারো কিনা। ফাংশনটির বিপরীত ফাংশন হবে এরকম, যা দেখে বোঝা যায় এর বিপরীত ফাংশন হওয়া সম্ভব না। অতএব বিপরীত ফাংশন হতে হলে ফাংশনের একক এবং সার্বিক হতে হবে। আজ তাহলে এ পর্যন্তই। অধ্যায় এখানেই শেষ।